ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের বৃত্তি পরীক্ষা 2023 সালে সমাজবিজ্ঞানের পার্ট 3 নিয়ে আলোচনা করছি। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে রয়েছে টিকা লেখো এবং 7 বড় প্রশ্নের উত্তরগুলি। দেখো, 6 টিকা লেখো, 6 ক লালন ফকির। এখানে কিন্তু 4টে প্রশ্নের উত্তর দিতে বলেছিল, আর প্রতিটি প্রশ্নের মান ছিল 5 করে। তো ফার্স্ট দেখো, লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন। লালন ফকিরের একটি বিখ্যাত গান হলো খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এরপর দেখো সপ্তর্ষিমণ্ডল। আকাশের বুকে চৈত্র মাস থেকে শুরু করে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত উত্তর আকাশে জিজ্ঞাসা চিহ্নের মতো বিশেষ নক্ষত্র মণ্ডলকে দেখতে পাওয়া যায়। একে সপ্তর্ষিমণ্ডল বলে। এই সপ্তর্ষিমণ্ডল 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত হয়েছে। এই তারকাগুলির নামও রাখা হয়েছিল প্রাচীনকালে 7 জন প্রসিদ্ধ মুনি ঋষির নাম অনুসারে। এই 7 জন মহান ঋষি হলেন মারিচ, বৈশিষ্ট্য, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ এবং ক্রতু। সপ্তর্ষিমণ্ডল জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নচিহ্ন দুটিই কিন্তু লিখতে পারো। দেখো, এরপরে টিকা লেখটি রয়েছে ইস্পাত। লোহার অনেক গুণ আছে ঠিকই, কিন্তু লোহার একটা মস্ত অসুবিধে হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে মরচে ধরে না। গলানো লোহার সাথে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় নানা রকম ইস্পাত। বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে, নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে। যদিও আমরা সাধারণ কথায় বলি লোহার রড, কিন্তু আসলে ওগুলো ইস্পাতের তৈরি। এরপর দেখো রয়েছে ঘ নম্বর, বড় শিল্প। বৃহৎ শিল্প বলতে বোঝায় বড় শিল্প, অর্থাৎ যে সকল শিল্পে অধিক মূলধন, অনেক শ্রমিক বা লোকজন ও প্রচুর পরিমাণে কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথা উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য বা পণ্য সামগ্রী উৎপাদন করা হয়, তাকে বৃহৎ বা বড় শিল্প বলা হয়। আবার বৃহদায়তন শিল্পও বলে। তো বৃহৎ শিল্পের উদাহরণগুলি দেখে নাও। জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি, বস্ত্রশিল্প, লোহা ও ইস্পাত শিল্প, পাট, সিমেন্ট, কাগজ ও সার কারখানা ইত্যাদি। এরপর দেখো লাস্ট টিকা, বাউল গান। বাউল গান হলো পল্লীর গান, গ্রামের মানুষেরা গায়। পল্লীর গান হলো সমাজের আদি গান। এই বাউল গানের একজন মহান সাধক ছিলেন লালন ফকির। তার একটি বাউল গান হলো খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এরপর দেখো, আমি 7 বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যদি চাও আমি সমস্ত বিষয়ের বড় ছোট সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে আমার কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে দিয়ে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগায়। তো চলো, 7 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানকার সবগুলো প্রশ্নই কিন্তু বড় করে লিখতে হবে। দেখো, চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? উত্তরটি দেখে নাও। চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয়। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো বা কমলালেবুর কোয়ার মতো। আবার চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওরকম গোল দেখায়। এরপরে পরের প্রশ্নটি সাথে যে ছিল সেটি দেখো, অমাবস্যায় চাঁদকে কেন দেখতে পাই না? অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কারণ
চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে থাকে না। তাই অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না। নেক্সট দেখো, খ নাম্বার প্রশ্ন, হাতিয়ার কাকে বলে? আদি মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত? উত্তরটি দেখে নাও। মানুষ আত্মরক্ষার জন্য যে সমস্ত অস্ত্র শস্ত্র ব্যবহার করত সেগুলিকে হাতিয়ার বলে। এরপর দেখো যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে লাগানো প্রশ্ন, সেগুলোর উত্তরগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে। তো ফার্স্ট দেখো ছিল আদিম মানুষের প্রথম হাতিয়ার কি? আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা বড় পাথর। যদিও অনেক বইতে রয়েছে আদিম মানুষের প্রথম হাতিয়ার গাছের ডাল, তবে পর্ষদের যে বইটি রয়েছে তোমাদের প্রাইমারি স্কুলে ক্লাস 4-এর, সেখানে কিন্তু ভোঁতা বড় পাথরই উত্তরটি লেখা আছে। তারপরের কোশ্চেনটি দেখো, তার সাথে লাগানো ছিল আদিম মানুষ কিভাবে হাতিয়ার তৈরি করত। তো তারা পাথরকে ঘষে নানাভাবে মসৃণ, হালকা, সূচালো ও ধারালো করে নিত। এভাবেই তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। এরপর নেক্সট প্রশ্ন দেখো, গ নম্বর প্রশ্ন, শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কিভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয়? উত্তরটি দেখো, নানা রকম হাতের কাজ যেমন মাটির মূর্তি, পুতুল, বেতের জিনিস, পোড়ামাটির কাজ প্রভৃতি তৈরি করাকে শিল্পকর্ম বলে। শিল্পকর্ম কিভাবে শেখানো যায়? দেখো, শিল্পকর্ম একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখান। এরপর ছিল বেতের জিনিস তৈরি করতে গেলে কি কি জিনিস শিখতে হয়। তো বেতের জিনিস তৈরি করতে গেলে প্রথমে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়। সব রকম বেত বাঁকে না। কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে। কোনো কাজে বেতে শুধু ছালটা লাগবে না অন্য অংশ লাগবে তাও জানতে হবে। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়। পরের গ নাম্বার প্রশ্নটি দেখো, আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? তারা কি দিয়ে ছবি আঁকতো? কেমন ধরনের ছবি আঁকতো? উত্তরটি দেখো, পাহাড়ের গুহার দেয়ালে, ছাদে আদিম মানুষেরা ছবি আঁকতো। তারপর তার সাথে লাগানো প্রশ্নটি ছিল আদিম মানুষেরা কি দিয়ে ছবি আঁকতো? এটির উত্তর প্যারা করে লিখবে। তারা কাঠ কয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। তারপর দেখো তার সাথে লাগানো আরও একটি প্রশ্ন ছিল, তারা কেমন ধরনের ছবি আঁকতো? তারা গাছপালা, প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো। সেই সঙ্গে জন্তু জানোয়ারদের ছবি, মানুষের শিকার করার ছবি আঁকতো। নেক্সট নাম্বার প্রশ্নটি দেখো, মানুষ সমাজ তৈরি করেছে কেন? মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখো। উত্তর, অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন। তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন। সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার, অথচ সেটা পরিবারও নয়, আবার সকলে আত্মীয়ও নয়, তবুও তারা মিলেমিশে থাকে। এরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয়। মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম হলো মৌমাছি, পিঁপড়ে। এরপর দেখো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, ঋতু কি? আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? উত্তর, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, তাকেই ঋতু বলে। এরপর দেখো আমাদের দেশের 6টি ঋতুর নাম জানতে চেয়েছে। আমাদের দেশে 6টি ঋতুর নাম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তারপরে কোশ্চেনটি ছিল, কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? উত্তর, শরৎ ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পাওয়া যায়। আমার ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, যাতে তারাও একটা ভালো স্কোর করতে পারে।
আর অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যেও।